আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমাদের ফোকাস সিরিজ 24 চ্যানেলে সুস্বাগতম। দর্শক, আপনারা জানেন যে আমরা বরাবরই সঠিক তথ্য নিয়ে এবং সেটা যাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলছি, কিছু কিছু দর্শক আছে যারা হয়তোবা কিছু কমেন্ট করেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন। আমাদের তথ্যগুলি আপনারা বিভিন্ন মিডিয়ার সাথে মিলিয়ে দেখবেন। হয়তোবা আমরা আগেভাগে কোনো কথা বলে ফেলি, সেজন্য আপনাদের কাছে একটা মতবিম্ব তৈরি হতে পারে। আপনারা কথাগুলো জাস্ট একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে মিলিয়ে দেখবেন। অবশ্যই আমাদের কথাগুলো সত্যি এবং প্রমাণ আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনাদের জন্য আজকে রয়েছে খুব অভ্যন্তরীণ নিগূঢ় অনেক তথ্য, যেগুলো আবারও বলছি, আপনারা এখনো হয়তোবা কোনো মিডিয়াতে এখন পর্যন্ত শুনেননি। তো দর্শক, এরকম নতুন নতুন তথ্য নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হই প্রতিদিনের মতো। আজও আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্পের অনেক একটা গোপন সূত্র এবং গোপন একটা তথ্য নিয়ে হাজির হচ্ছি, যে তথ্যের সাথে শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, আছে সেখানে নেতানিয়াহুরও অনেক গোপন তথ্য। আর তথ্যের মূল বিষয়বস্তু হলো, আসলে ইরানের সাথে যে চুক্তিটা হচ্ছে, এটা কি আসলেই চুক্তি নাকি বিশাল কোন একটা অদৃশ্য ফাঁদ ইরানের জন্য। আর নেতাকাকু এবং ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, আসলে সে গোপন পলিসিটা কি, যেটা চুক্তির মাধ্যমে হয়তো বিশ্ববাসীর চোখে এমনকি ইরানের চোখেও স্পষ্ট আছে। দর্শক, বিষয়গুলো জানার আগে আপনাদের অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই সাবস্ক্রিপশন আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, খুব দ্রুত আপনাদের মাধ্যমে অন্যান্য দর্শকের কাছে আমাদের এই কথাগুলি পৌঁছে যায়। আমরা আশা করছি আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কথাগুলি আরো আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা সহায়তা করবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আমাদের পরিবেশনার শুরুতেই বলছি, ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটি ইরানের সাথে করতে যাচ্ছেন আগামী শুক্রবার জেনেভাতে উভয় পক্ষের স্বাক্ষরের কথা আছে, সেই চুক্তিটি তিনি কোনো গণমাধ্যমের মধ্যে প্রচার এখনো করেননি। ইভেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের আসলে আমেরিকার সহচরী বলা যায়, যে দখলদার রাষ্ট্র এবং তাদের প্রধানমন্ত্রী থাকা, কিন্তু তিনি সেটা মোটেও বলেননি এবং তাদের কাছ থেকে সেটা তিনি এড়িয়ে গেছেন, অর্থাৎ এক কথায় তিনি লুকিয়ে রেখেছেন। তবু আজকে মধ্যপ্রাচ্যের অনেকগুলি গণমাধ্যম এই চুক্তিগুলি কিন্তু তাদের প্রকাশ করেছে। প্রশ্ন রাখতে পারেন যে আসলে তারা এই চুক্তিগুলো কথা কোত্থেকে পেয়েছে। দর্শক, চুক্তিতে কি কি আছে সেটা আমরাও আপনাদেরকে গতকাল কিন্তু বলেছিলাম। আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো মধ্যপ্রাচ্যের কিছু তথ্য থেকে এবং ইরানি কিছু তথ্য থেকে আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে এই তথ্য থেকে হয়তো বা চুক্তিগুলো বেরিয়ে আসবে। এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা অদৃশ্য রাজনীতি আছে। ট্রাম্প হয়তো নিজে বলছেন না বা আমেরিকার কোনো মাধ্যমকে তিনি সেটা দিচ্ছেন না, কিন্তু ইরান তো এটা গণমাধ্যমে বলতে পারে বা তারা ব্যক্ত করতে পারে। এই বিষয়েও তিনি কিন্তু ইরানকে কোনো নিষেধ করেননি। সেটা গোপন করে রাখার কথা কোনো কিছু কিন্তু তিনি বলেননি। দর্শক, যে প্রশ্নটি এসেছে যে এই চুক্তিটা কি আসলে কোনো পলিসি কিনা বা এটা কোনো ইরানের জন্য বড় ফাঁদ কিনা, সে বিষয়ে আমরা প্রথমে কথা বলি। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটা কিন্তু নেতানিয়াহুকে দেখাননি এবং তাদেরকে, বিশেষ করে ইসরায়েলি যে লবিটা আছে আমেরিকাতে, সে লবির কাছ থেকে কিন্তু তিনি সেটা গোপন করেছিলেন। এখনো তার তরফ থেকে কিন্তু তাদেরকে কোনো এই চুক্তির বিষয়ে বা চুক্তির শর্তগুলো কি কি আছে, 14টি শর্ত, 14টি পয়েন্টের একটি পয়েন্টও কিন্তু তিনি প্রকাশ করেননি দখলদার রাষ্ট্রের বা নেতাকাকুর কোনো লবিকে। হয়তোবা এই জন্যই নেতাকাকু ক্ষিপ্ত হয়ে লেবাননে তিনি তার অভিযান চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরে ইরানও কিন্তু নেতাকাকুকে খুব ঠান্ডা মাথায় ধমক দিয়ে দেয় যে যদি এটা বন্ধ না করা হয় তাহলে তেহরান তার ব্যবস্থা নিতে প্রস্তুত। দর্শক,
যে চুক্তিটি আসলে ইরানের সাথে হতে যাচ্ছে, এটা যদি আমরা আমেরিকার দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু অনেকগুলি মেসেজ আমরা পেয়ে যাই। চুক্তিতে সর্বশেষ যে কথাটি বলা আছে পরমাণু বিষয়ে, ইরানের অর্থ ছাড় দিবে, ইরানের বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে, ইরানকে বিশ্বে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ দিবে, ইত্যাদি 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 অনেকগুলো ইরানের পজিটিভ দিক চুক্তিতে বর্ণনা করা আছে। ইতিমধ্যে রুশ প্রণালী ব্লকেজ তোলাও হয়ে গেছে, সেটা আপনারা দেখছেন আজকে বিভিন্ন মিডিয়াতে। এবং ইরানের জাহাজগুলি সাই সাই করে তেল নিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বন্দরে যাচ্ছে, এটাও আপনারা হয়তোবা কোনো কোনো নিউজ হেডলাইন্সে দেখতে পারেন। ইরানের প্রতি অনেকগুলি অর্থ তারা আমেরিকা ইতিমধ্যে ছাড় দিয়েছে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। হয়তো সরাসরি আমেরিকা টাকা দিচ্ছে না, কিন্তু বিভিন্ন দেশে যেখানে ইরানের টাকা ফ্রিজ করা আছে সেগুলো ওই দেশের মাধ্যমে ইরানকে দিচ্ছেন। আর গতকাল থেকে অলরেডি ইরানে কিন্তু যে পরিমাণ শেয়ার বাজার সূচক বাড়ছে সেটাও কিন্তু ইতিমধ্যেই সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে, কিন্তু চুক্তির শেষে একটা কথা বলা আছে, তা হলো এই চুক্তিগুলি সম্পন্ন করার মাধ্যমেই মূল চুক্তিটা কিন্তু হবে। অর্থাৎ এই চুক্তিগুলো সম্পন্ন করার পরই তখন মূল চুক্তি করা হবে। আর সেটার জন্য হয়তোবা 6 মাস পরে, অর্থাৎ নিষেধাজ্ঞা তুলে দিয়ে, ইরানের অর্থ ছাড় দিয়ে ইরানকে আরো যে 12টি, অর্থাৎ এই দুটি সহ আরো 12টি যে চুক্তিগুলো করা হয়েছে ইরানের, সেগুলো পক্ষে যায়, এসব বিষয়গুলি বাস্তবায়ন করার জন্য হয়তোবা 6 মাস সময় লাগবে। এই 6 মাসের মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে আরো বৈঠক হবে, কিন্তু মূল যে চুক্তি সেটা হলো পরমাণু চুক্তি। সেই চুক্তিটি হবে কিন্তু জাতিসংঘের নির্দেশক্রমে, অর্থাৎ জাতিসংঘের একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক ইরানের সাথে চুক্তি করা হবে। এই বিষয়ে একটা কথা সেখানে লেখা আছে। তাহলে বোঝা যাচ্ছে মূল খেলা কিন্তু এখন নয়, 6 মাস পরে কিন্তু মূল খেলাটা শুরু হবে। এই দিয়ে ডোনাল্ড ট্রাম্প যে গোপন নকশাটা তিনি এঁকেছেন সেটা হলো তার নিজ দেশে আমেরিকার জন্য। আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডোনাল্ড ট্রাম্পের যে তথ্য সংস্থা যেটা আছে আমেরিকাতে, তার রাজনৈতিক বিষয়ে যারা তার রাজনৈতিক উপদেষ্টা প্লাস যে তথ্যগুলি তিনি নেন, যে আমেরিকাতে তার রিপাবলিকান দলের এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কি পরিমাণ জনপ্রিয়তা আছে, বা তার মানুষ কি চায় কিনা, বা ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে এই মধ্যবর্তী নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সামনে যে চিত্র উঠে এসেছে, সেখানে দেখা গেল প্রায় 50% নিচে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এবং সমর্থন। দর্শক, পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ডোনাল্ড ট্রাম্পকে আরো কিছু তথ্য দিয়েছে, তথ্যগুলি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই তথ্যগুলো হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে প্রায় 80% লোক, 80 ভাগেরও বেশি লোক ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ চায় না। তারা চায় ইরানের সাথে শান্তি, তারা চায় ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা চায় ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বৈরিতা তৈরি না হোক। এই বিষয়টা উঠে আসার পর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটু টনক নড়ে। পাশাপাশি আরেকটা কথা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে এ পর্যন্ত যতগুলি তথ্য দেয়া হয়েছে, সে সমস্ত তথ্যগুলি কিন্তু সত্যি তথ্য দেওয়া হয়নি। সেটা তথ্য দেওয়া হয়েছে দখলদার রাষ্ট্র, রাষ্ট্রের যেটা লবি আছে আমেরিকাতে, সেই লবির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিষয়ে সকল তথ্য দেওয়া হয়েছে। এবং এসব তথ্যগুলো এমন ভাবে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তিনি খেপে যেতেন মাঝে মধ্যে, এবং বিভিন্ন সময় তিনি উচ্চস্বরে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন। অর্থাৎ ইরানের সেই তথ্যটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেওয়া হতো না। তাই দেওয়া হতো যেটা নেতাকাকুর রাষ্ট্রের যে লবি আছে তারা যেটা শিখিয়ে দিতেন, ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা সেই বিষয়টা তাদের কাছ থেকে শিখে, অর্থাৎ নেতাকাকুদের দেশের দখলদার রাষ্ট্রের মত পুষ্ট ওই লোকগুলি যারা ডোনাল্ড ট্রাম্পের সহযোগী হিসেবে থাকতেন,
তারা তাদের মতপুষ্ট হয়ে ডোনাল্ড ট্রাম্পকে তাদের কথা বলে কিন্তু বলতেন, যেখানে তিনি সঠিক তথ্য পেতেন না। বর্তমান তাদেরকে ছেড়ে যে তথ্যটা ডোনাল্ড ট্রাম্পের কাছে উঠে এসেছে তা হলো আসলে আমেরিকার জনগণ, যাদেরকে ডোনাল্ড ট্রাম্প ভোটার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পে যারা ভোট দিবেন আগামী নির্বাচনে, যে চেয়ারে বসে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে তার আঙুল নেড়ে কথা বলছেন এবং তার সারা পৃথিবীতে যে নির্দেশ দিচ্ছেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ার। আর এই চেয়ারটা কিন্তু তাকে দিয়েছে মার্কিনরা ভোটের মাধ্যমে। সুতরাং মার্কিনদের ভোট কিন্তু তার আগামী জীবনের জন্য খুবই অত্যাবশ্যক। ইরানের যুদ্ধ তার জন্য এতটা এসেনশিয়াল নয়, তিনি সেটা বারবার বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আমার কি প্রয়োজন আছে ইরানের সাথে যুদ্ধ করার। অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন দেশের সবার তো স্বার্থ সেনা জড়িত আছে, সবাই যদি এগিয়ে না আসে তিনি একা কেন যুদ্ধ করবেন, কথা বাস্তব। তো সেই ডোনাল্ড ট্রাম্প বুঝি নিজের চেয়ারের বিষয়ে অবশ্যই বোঝেন না, তিনি অবশ্যই বলেছেন যে ইরানের যুদ্ধ তার কাছে, ইরানের সাথে যুদ্ধ করা তার জন্য কম্পালসারি নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রেসিডেন্টের চেয়ারটাকে তার জন্য জরুরি এবং সেটাই কম্পালসারি। রাশিয়া টিকিয়ে থাকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের মতামতকে প্রাধান্য দিয়ে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারা যা চায় সেটাই বাস্তবায়ন করতে হবে। সেজন্য তিনি গণমাধ্যমের সামনেই সরাসরি নেতাকাকে বকাঝকা করেছেন, তাকে বিভিন্ন রকমের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং ইরানের সাথে শান্তি চুক্তিতে তিনি বারবার এগিয়ে এসেছেন এবং শান্তি চুক্তি তিনি ইরানের সাথে করার জন্য অলরেডি সবকিছু কমপ্লিট করে ফেলেছেন। প্রশ্ন থাকতে পারে এখানে যে নেতাকাকু এই চুক্তির মাধ্যমে তার রাষ্ট্রে কি রাজনীতি খেলেছেন। তিনি যে রাজনীতিটা খেলেছেন তা হলো, দর্শক এর আগে কথা বলি, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে হয়তোবা আপনারা দৃশ্যটা একটু অন্ধকার দেখছেন, কিন্তু কথাগুলো খুব ক্লিয়ার করে একটু শুনুন, যাতে আপনাদের সব বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা তাদের আমেরিকাতে যেটা তিনি বাস্তবায়ন করেছেন তা হলো তিনি আগামী মধ্যবর্তী নির্বাচনে যাতে তার হারানো জনপ্রিয়তা ফিরে পান এবং তিনি ভোটে আবারও জিতে যান এবং তার প্রেসিডেন্টের এই চেয়ারটা যাতে টিকে থাকে, সেজন্য তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে তিনি বোঝাবার জন্য এবং তাদের মতামত পাওয়ার জন্য এবং আগামী তার প্রেসিডেন্টের চেয়ারটা টিকিয়ে রাখার জন্য তিনি ইরানের সাথে এই চুক্তি করতে বাধ্য হচ্ছেন এবং চুক্তিগুলো ইরানের সকল শর্ত, মানে মূল ওই যে পারমাণবিক চুক্তিটা ছাড়া বাকি সবকিছু ইরানের পক্ষ দিয়ে তিনি তারপর একটা চুক্তিতে আসছেন, যার নাম দিচ্ছেন তিনি শান্তি চুক্তি। আর এর পিছনে আরেকটা কারণ হচ্ছে তিনি নোবেল প্রাইজ চান, শান্তিতে নোবেল প্রাইজ তার সবচেয়ে বেশি পছন্দ। তিনি এই চুক্তির পরে কিন্তু দেখবেন, আমি আগামী বলে রেখেছি, হয়তোবা যদি শুক্রবার যে চুক্তি হয় পরপর তিনি কিন্তু সারা পৃথিবীকে একটা মানে খুব উষ্ণ একটা বক্তব্য দিবেন সারা পৃথিবীর উদ্দেশ্যে, যে সেটা তিনিই পেরেছেন শুধু পৃথিবীতে শান্তি আনতে, তিনিই পেরেছেন পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধ করতে, তিনিই পেরেছেন পৃথিবীর শান্তির জন্য অনেক বেশি স্ট্রাগল করে, অনেক বেশি সংগ্রাম করে তিনি সফল এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের তিনি বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আমেরিকার মানুষের উদ্দেশ্যে, আমেরিকার যারা ভোটার তাদের উদ্দেশ্যে এবং সারা পৃথিবীর বিশ্ববাসীর উদ্দেশ্যে। অর্থাৎ তিনি নতুন করে একটা আবার তার প্ল্যাটফর্ম তৈরি করবেন চুক্তির পরপরই। দর্শক আমার কথাগুলো আগামী শুক্রবারের পর আপনারা মিলিয়ে নেবেন। এরপর আপনাদেরকে যেটা বলছি তা হলো নেতাকাকুর সাথে, অর্থাৎ দখলদার রাষ্ট্রের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেটা কিন্তু দু একদিনের সম্পর্ক নয়, আর সেটা তাড়াতাড়িও কিন্তু শেষ হওয়ার কোনো কথা নয়। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে কথাগুলি এখন নেতাকাকুর প্রতি অত্যন্ত বিদ্রুপ এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, আপনারা কি ভাবছেন যে আসলেই আমেরিকার সাথে দখলদার রাষ্ট্রের অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে গেছে? আমরা যেটাকে বলি আর কি লোকাল ভাষায়, যে হয়তোবা ছাড়াছাড়ি হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের যেরকম ছাড়াছাড়ি হয়ে যায় এরকম আর কি। দর্শক আপনারা কি ভাবছেন যে আমেরিকার সাথে দখলদার রাষ্ট্রের ছাড়াছাড়ি হয়ে গেছে? আসলে অনেক বিশ্লেষক কিন্তু মনে করছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, তাদের মতামত হলো এটা হয়তোবা
অভ্যন্তরীণভাবে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের আগেভাগে একটা সিদ্ধান্ত হয়েছে বা তাদের সাথে একটা শেয়ার হয়েছে, এবং তারা দুজনেই কিন্তু এটা একটা গেম খেলছেন, যাতে ইরানকে এই চুক্তির মাধ্যমে বিশ্বাস করা যায় এবং আমেরিকান জনগণও যাতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের সমর্থন পুনরায় ফিরিয়ে আনে। এবং নেতানিয়াহু তিনি আপাতত কোন রকম একবার দোলায় দুলছেন যে একবার হয়তো যুদ্ধ বন্ধের পক্ষে আছেন লেবাননের সাথে, আরেকবার তিনি বলছেন যুদ্ধ চালিয়ে যাবেন। অর্থাৎ তিনি ডান দিকেও আছেন, বাম দিকেও আছেন। ঠিক এভাবে মত থেকে তারা সময়টা পার করবেন। সামনে নির্বাচনও হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে শান্তি চুক্তি করে সে নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে আবারও তিনি প্রেসিডেন্ট হবেন, এবং মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে তিনি তখন আবার বাকি পৃথিবীতে তার বাকি কর্মকাণ্ড চালাবেন। তো তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে তিনি সফল করার জন্য হয়তো বা নেতানিয়াহুর সাথে কিছুদিনের জন্য তিনি এ ধরনের একটা অভিনয় করার সিদ্ধান্ত তারা দুজনে আগেই সিদ্ধান্ত নিয়ে কম্প্রোমাইজ করে তারা একজন একজনের জাস্ট প্লেটা রোল করছেন, হতে পারে। কারণ এ ধরনের বিষয় কিন্তু তাদের জন্য কোনো ব্যাপারই না। এর আগেও কিন্তু মার্কিন রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের সাথে এ ধরনের খেলা তারা খেলেছে। সুতরাং এই খেলাটা তাদের জন্য কোনো নতুন নয়। তারা এই বিষয়ে যথেষ্ট ট্রেন্ড আপ, এবং এটা তাদের কোনো বিষয় না। কারণ আগামীকাল সকালে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে আবার 360 ডিগ্রি মোড় নিতে পারেন। এটা কোনো তার জন্য কোনো ব্যাপারই না। সেম ভাবে নেতানিয়াহু আরো স্ট্রং মানুষ, শক্ত মানুষ, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনিও যে কোনো মুহূর্তেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন, এবং সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলতেও পারেন, না বললেও তার কোনো সমস্যা নেই। এই ধরনের ব্যক্তি হচ্ছে নেতানিয়াহু। তিনি হয়তো আবার হুট করে লেবাননে আক্রমণ করে বসবেন, বা সিরিয়াতে আক্রমণ করে বসবেন, এমনকি ইরানেও তো তিনি আবার আক্রমণ করে বসতে পারেন। তো তিনি ওপেন বলেছেন যে এই চুক্তি তিনি মানেন না। তাহলে দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই দখলদার রাষ্ট্র টিকে আছে আজ পর্যন্ত, ডোনাল্ড ট্রাম্পের নিজ মুখের কথা, যেটা CNN, রয়টার্স সহ বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো কিন্তু ছাপিয়েছে এবং তাদের লাইভে প্রকাশ করেছে। তাহলে এই ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যদি এই দখলদার রাষ্ট্র টিকে থাকে এখন পর্যন্ত, তাহলে তারা কিভাবে বলে যে চুক্তি তারা মানে না? নেতাকে কিভাবে বলে যে চুক্তি তিনি মানেন না? নেতাকে ওপেন বলেছে যে এই চুক্তি তিনি মানেন না, তিনি এই চুক্তির সাথে সম্পৃক্ত নন, তিনি লেবাননে তার অভিযান চালিয়ে যাবেন। তাহলে যদি আমেরিকার কোনো সম্মতি না থাকে, অভ্যন্তরীণভাবে যদি তার বোঝাপড়া না থাকে, আগে থেকে নেতানিয়াহুর সাথে তিনি যদি বোঝাপড়া করে না, তাহলে কিভাবে নেতানিয়াহু এত বড় পাওয়ারফুল রাষ্ট্র, আমেরিকার সুপার পাওয়ার যে তকমা, আমেরিকার মদদে, আমেরিকার সাহায্যে, আমেরিকার সহযোগিতায় তারা বেঁচে আছে, তারা টিকে আছে, আর তারা আমেরিকার সাথে ইরানের চুক্তি মানবে না? এখানে কি আমেরিকা কোনো কিছু করতে পারবে আর কি? বা আমেরিকার কি কোনো অভ্যন্তরীণ গোপন সহযোগিতা কি ইরান নেতানিয়াহুর সাথে হয়নি? এই বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞরা মনে করছেন যে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের আগে থেকে হয়তো বা গোপন কোনো সিদ্ধান্ত তারা ঠিক করে রেখেছেন, দর্শক, এবং যার জন্য নেতানিয়াহু এই ধরনের তিনি বক্তব্য দিচ্ছেন। একবার এক কথা, একবার এক কথা। নেতানিয়াহু সরাসরি বলছেন যে তিনি এই চুক্তি মানেন না। তিনি ক্ষমতা তিনি কোথায় পান, যেখানে তাদের প্রতিটা প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার দেওয়া, মিসাইলগুলি আমেরিকার দেওয়া, যুদ্ধ বিমানগুলি আমেরিকার দেওয়া, বোমাগুলি আমেরিকার দেওয়া। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সবকিছু যদি আমেরিকায় দেয়, তাহলে আমেরিকার কথার বাইরে নেতানিয়াহু কি হয়ে যেতে পারে, যদি না
গোপনে অভ্যন্তরীণভাবে পিছনের ব্যাকডোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো গ্রিন সিগন্যাল পর্যন্ত না থাকে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন দর্শক? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই উপকারী। দর্শক, আরেকটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করে শেষ করছি আজকের এই প্রোগ্রাম। তা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন যাবেন। ঐতিহাসিকভাবে কিন্তু বাংলাদেশের সাথে মালয়েশিয়া এবং চীনের খুব ভালো সম্পর্ক। এটা সেই সম্পর্ক নতুন নয়, বহু পুরানো একটা সম্পর্ক। এবং এই দুই দেশ বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দেশ। এই দুই দেশে তারেক রহমানের ভ্রমণের যে উদ্দেশ্য, বর্তমানে কিছু কিছু বিষয় মিডিয়াতে প্রকাশ করছে, কিন্তু এরপরও কিন্তু অনেকগুলি দিক আছে। বিশেষ করে আঞ্চলিক যে রাষ্ট্রগুলি আছে আমাদের এখানে, সেই রাষ্ট্রগুলির পারস্পরিক সহায়তা সহযোগিতা এবং আঞ্চলিক যে অর্থনীতি তার বিষয় আছে, এবং বিশেষ করে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সে বিষয়ে কিন্তু অনেক কিছু নির্ভর করছে তারেক রহমানের এই সফর উপরে। দর্শক, চীন তারেক রহমানকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে বা খুব উষ্ণ ভাবে তাকে গ্রহণ করার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাপনা তৈরি করে রেখেছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি। তো প্রশ্ন হলো, তারেক রহমান যদি চীনে যান, মালয়েশিয়াতে গেলে হয়তো বা তেমন কোনো সমস্যা না হতেও পারে, কিন্তু চীনে যদি যান তাহলে হয়তো বা বাংলাদেশের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের রাষ্ট্রগুলির মধ্যে অনেকেই কিন্তু নড়ে চড়ে বসতে পারে। তারা চিন্তা করবেন যে তারেক রহমানের চীনের কি কি চুক্তি হয় বা কি কথাবার্তা হয়, চীন বাংলাদেশের জন্য কি কি করবে ভবিষ্যতে, তারেক রহমান সরকারকে চীন কতটুকু আগ্রহ, ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে গ্রহণ করবে। এসব সবকিছুর বিষয়ে কিন্তু অনেক বিষয় নির্ভর করছে রাজনৈতিক বিষয়, নির্ভর করছে বিভিন্ন দেশের ক্ষমতার ভারসাম্যের বিষয়, নির্ভর করছে এক দেশের সাথে এক দেশের সম্পর্কের বিষয়। দর্শক, এইসব বিষয় নিয়ে আমাদের সামনে থাকবে আপনার জন্য নতুন করে একটা পরিবেশনা এবং এপিসোড। সেই পরিবেশনা বা এপিসোড দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।